ফ্রেমওয়ার্কে কাজ করতেছেন কে, মানে আপনারা কে কে আছেন বা কোন কোন টিম এনডিটি ফ্রেমওয়ার্কে প্রজেক্ট করতেছেন? আছেন কেউ কোনো টিম কাজ করতেছেন এনডিটি ফ্রেমওয়ার্কে? সো তাহলে যেহেতু কাজ করতেছেন অত বেশি প্রবলেম ফেস করার কিছু নাই, এটা নিয়ে কাজ করলে অত বেশি প্রবলেম বা ফিডব্যাক দেওয়ার এরিয়া থাকবে। আমি এনডিটি ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা একদম শুরু করে দিচ্ছি যে আপনারা কোড ফার্স্ট মাইগ্রেশন নিয়ে আপনাদের সাথে কথাবার্তা বলা হয়েছে কিছু, সো ওই দিকে আর আমি ইন ডেপথে যাচ্ছি না। মোটামুটি আমার আজকে ক্লাসের উদ্দেশ্যটা আমি একটু বলি যে এনডিটি ফ্রেমওয়ার্ক জিনিসটা আসলে কি সেটা আপনাদেরকে ব্রিফ করা হয় নাই, যে আসলে আপনি এনডিটি ফ্রেমওয়ার্ক ইউজ করতেছেন বাট এই জিনিসটা আসলে কি বা কেন ইউজ করবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এনডিটি ফ্রেমওয়ার্কের আপনাদের কোড ফার্স্ট মাইগ্রেশন দেখানো হচ্ছে, বাট কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আলোচনা করার দরকার আছে। যেমন এনডিটি ফ্রেমওয়ার্কে আপনারা জানেন যে ক্রুড অপারেশন চালানো যায়, সো ক্রুড অপারেশনের ক্ষেত্রে আপডেট কিভাবে কাজ করে বা ডিলিট কিভাবে কাজ করানো যায়, অথবা ডাটা আমি গেট করব কিভাবে, এই জিনিসগুলো নিয়ে জাস্ট শর্ট কিছু ডিসকাশন থাকবে। প্রথমে আসি এনটিটি ফ্রেমওয়ার্ক জিনিসটা আসলে কি। সো এটাকে বলা হয় ওআরএম টুল, মাইক্রোসফট ওআরএম টুল। সো ওআরএম মানে হচ্ছে অবজেক্ট রিলেশনাল ম্যাপার, রাইট? সো ওআরএম যে শুধুমাত্র মাইক্রোসফট বা এনটিটি ফ্রেমওয়ার্কে যে শুধুমাত্র ওআরএম টুল ব্যাপারটা এমন নয়, অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও ওআরএম টুল আসলে আছে। যেমন ধরেন জাভার ক্ষেত্রে আছে, জাভার ক্ষেত্রে ওআরএম টুল যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে হাইবারনেট আছে, পিএইচপির ক্ষেত্রে আছে, তারপরে হচ্ছে পাইথনে আছে, মানে অলমোস্ট এভরি ল্যাঙ্গুয়েজ হ্যাভ ইটস ওআরএম টুল। তেমন ঠিক ওইতে এনটিটি ফ্রেমওয়ার্ক ও মাইক্রোসফট একটা ওআরএম টুল। প্রথম দিকে আসলে এনটিটি ফ্রেমওয়ার্ক কতটা ম্যাচিউরড কিছু ছিল না, মানে ইউজেবল মোডে ছিল না। আস্তে আস্তে এটা আসলে ম্যাচিউরড হয়ে এখন এনটিটি ফ্রেমওয়ার্ক 6 এ ইউজ করতেছি আমরা, 6.1.3। দেন নেক্সট আসতেছে এনটিটি ফ্রেমওয়ার্ক 7। সো আস্তে আস্তে এটা আসলে একটু ম্যাচিউরড চলে আছে এবং বলা যায় যে এখন প্রোডাক্ট কোড লেখার জন্য মোটামুটি এনটিটি ফ্রেমওয়ার্ক রেডি। সো আমি একটু ধারণা দিয়ে আসলে এনটিটি ফ্রেমওয়ার্ক হওয়ার আগে যে আমাদের যে এরিয়াটা ছিল, আমরা যেভাবে ডেভেলপ করছি, তাই না, যেভাবে কোড ডেভেলপ করছি সেটা কি, যে এটা হচ্ছে আপনার সাপোজ সি শার্প অ্যাপ্লিকেশন, দেন ADA.NET নাম শুনছেন? তো অনেকে শুনছেন অনেকে শোনেন নাই, বাট ADA.NET আপনারা সবাই ইউজ করছেন, রাইট? ADA.NET বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে SQL কানেকশন, এটা তো পরিচিত তাই না? SQL কানেকশন, SQL কমান্ড, তারপরে আরো যে সকল আপনি ডাটাবেস রিলেটেড যে সকল কোড আছে বা যে সকল ক্লাস আছে, এগুলার একটা প্যাকেজ নাম দেওয়া হয়েছে, সেটার নাম হচ্ছে ADA.NET। ওকে, সো ADA.NET আপনারা অলরেডি ইউজ করতেছেন। এখন আমি যদি যখন আপনার অ্যাপ্লিকেশনটাকে একটু হাই মানে উপর থেকে দেখি বা বার্ড সাইড ভিউ থেকে দেখি, তাহলে আপনি আসলে কিভাবে ডাটাবেসে ইন্টারঅ্যাক্ট করেন। সি শার্প অ্যাপ্লিকেশন থেকে আপনি স্ট্রিং এ একটা এসকিউএল কোয়েরি লেখেন, দেন এসকিউএল কানেকশন বা কমান্ডের মাধ্যমে সেই এসকিউএল কোয়েরিটা ADA.NET এর কাছে পাঠিয়ে দেন, রাইট? দেন হচ্ছে ADA.NET কি করে, তার নিজের ফরম্যাটেড ওয়েতে ডাটাবেসে সেই এসকিউএলটা এক্সিকিউট করায়। কারণ ডাটাবেস নিশ্চয়ই স্ট্রিং দিয়ে এসকিউএল এক্সিকিউট করায় না, ডাটাবেস তো আসলে এসকিউএল ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য কোনো ভাষা চেনে না, চেনে কি? চেনে না। সো ADA.NET এর কাছে ওই মেকানিজম লেখা আছে যে কিভাবে আপনার ওই স্ট্রিং এসকিউএল কে ডাটাবেজের এসকিউএল ভাষায় এক্সিকিউট করাতে হয়, রাইট? সো ADA.NET আসলে অনেকটা ওই ড্রাইভারের মতো ভূমিকা পালন করে, ড্রাইভার আর এটাকে কি বলা হয়, অ্যাডাপ্টার, রাইট? যে ডাটাবেজ অ্যাডাপ্টার, অর্থাৎ আপনি ডাটাবেসের সাথে কমিউনিকেট করতেছেন, সরাসরি কমিউনিকেট করতে পারতেছেন না, মাঝখানে একটা অ্যাডাপ্টার ইউজ করতেছেন। দেন ডাটাবেস সেই এসকিউএলটা এক্সিকিউট করে রেসপন্স হিসেবে পাঠিয়ে দিচ্ছে ADA.NET কে, এবং যেহেতু আপনি অ্যাপ্লিকেশন লেভেল থেকে রিকোয়েস্ট করছেন, সো ADA.NET আলটিমেটলি আপনার অ্যাপ্লিকেশনে জানায় দিচ্ছে যে সাপোজ ADA.NET রিটার্ন করে কি, সাপোজ SQL ডাটা রিডার, এটাই তো সেই রিটার্ন করে পাঠায় যখন আপনি ডাটা রিড করতে চান, রাইট? দেন হচ্ছে কখনো কখনো ইন্টিজার রো অ্যাফেক্টেড, আরো অনেক কিছু সে আসলে রিটার্ন করে অ্যাজ আউটপুট। বর্তমানে কিন্তু আমরা এই ফরম্যাটেই আগাচ্ছি। লেয়ার আর্কিটেকচারের পার্সপেক্টিভে আপনারা জানেন যে আমি যদি লেয়ার আর্কিটেকচার পার্সপেক্টিভে চিন্তা করি, সো আলটিমেটলি এটা হচ্ছে আমার থাকে কোথায়, ডাটা অ্যাক্সেস লেয়ারের পার্ট, রাইট? সো ডাটা অ্যাক্সেস লেয়ারে বসে আমি এই কোডগুলো অ্যাক্সেস করতেছি, এবং
ডাটা অ্যাক্সেস লেয়ারে বসে আমি মূলত ডাটাবেজের যে রিলেটেড কোডগুলো সেই কোডগুলো আমি এক্সিকিউট করতেছি। ফাইন, কিন্তু আমরা তো আসলে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়ে কনসেপ্টটা শিখে আসছি, তাই না? আমরা আমরা জানি যে একটা ক্লাস কিভাবে লিখতে হয়, আমরা জানি একটা অবজেক্ট কিভাবে বানাতে হয়, দেন কেন ইউআই থেকে আমরা একটা অবজেক্ট ডাটা অ্যাক্সেস লেয়ার পর্যন্ত নিয়ে যাই, এটা কি আমরা জানি? আপনারা কি বলতে পারবেন যে কেন আমি এত আয়োজন করতেছি, কেন আসলে আমার লেয়ার ফিচার বানানো লাগতেছে, কেন বিজনেস লজিক লেয়ার, ইউজার ইন্টারফেস লেয়ার, ডাটা অ্যাক্সেস লেয়ার আলাদা করলাম, কেন আবার আমি ক্লাস নিচ্ছি, সেই ক্লাসে ডাটা বাইন্ড করে ডাটাবেজে নিয়ে আসতেছি? এগুলো তো আমি সরাসরি ওই বাটন ক্লিক ইভেন্টেই এসকিউএল কানেকশন এসকিউএল কমান্ড করে পাঠাইতে পারতাম। তাহলে এত আয়োজন কেন করি আমরা? মানে আমাদের কোডটাকে রিউজ করা যায়। আর একটা জিনিস হচ্ছে কোনো কারণে যদি আমার মানে ফ্রন্ট এন্ডটা হারিয়ে যায় তাহলে কিন্তু টোটাল সোর্সটা চলে যাচ্ছে। আমি যদি এটাকে লেয়ার আর্কিটেক্টে ভাগ করে নিই সেক্ষেত্রে আমার যদি ফ্রন্টটা চলেও যায় ওয়েবসাইটে তাও আমার প্রবলেম হবে না। আর আমাদের যে লজিক যেগুলো ইমপ্লিমেন্ট করা সেক্ষেত্রে যাতে মডিফিকেশন বা পরবর্তীতে আমাদের অ্যাক্সেস করার জন্য সুবিধার জন্য আমরা মূল ব্যাপার হচ্ছে কোডটাকে ম্যানেজেবল করা, রাইট? মূল ব্যাপার হচ্ছে আপনি আপনার প্রজেক্টটা কি, আপনার প্রোডাক্ট, আপনার প্রজেক্টটা কি, আপনার নেক্সট ক্লায়েন্টের প্রোডাক্ট, এটা যে ক্লায়েন্টের জন্য বানাচ্ছেন সেই ক্লায়েন্টের প্রোডাক্ট। সো ক্লায়েন্টের প্রোডাক্ট যখন সে তার নিজের প্রোডাক্ট হিসেবে এটা পাইতে চাবে বা সে এটাকে আপনাকে রিকোয়ারমেন্ট দিচ্ছে, আপনি এটা এইভাবে বানায় দেন, আপনি বানায় দিলেন, তারপরে ওখানে কি শেষ সফটওয়্যার ডেভেলপমেন্ট? ওখানে কি শেষ? অবশ্যই না। ক্লায়েন্ট কি করবে? এটাকে নেক্সট লেভেলে স্কেলিং করার ট্রাই করবে, যে আমার আসলে বর্তমানে তুমি যেভাবে বানাই দিছিলা ওইভাবে আমার প্রবলেম মোটামুটি সলভ হয়ে গেছে, এখন আমার এই ধরনের রিকোয়ারমেন্ট তৈরি হয়েছে, তুমি এগুলো এখন এই সফটওয়্যারের সাথে অ্যাডাপ্ট করাই দাও, রাইট? সো এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ একটা জিনিসই কনস্ট্যান্ট, সেটা কি? চেঞ্জ, তাই না? যে কোনো কিছু চেঞ্জ হতে পারে, যে কোনো রিকোয়ারমেন্ট চেঞ্জ হতে পারে। সেক্ষেত্রে এখন ক্লায়েন্ট যদি কোনো ধরনের চেঞ্জ নিয়ে আসে, আপনি সেটা যদি অ্যাডাপ্ট না করাতে পারেন তাহলে কি হবে? ক্লায়েন্ট হতাশ হয়ে পড়তেছে, আপনি হতাশ, কারণ আপনি এমন একটা জিনিস বানাচ্ছেন সেটা কংক্রিটের মতো। যেমন আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং করি, রুম যেভাবে বানায় কংক্রিট, আপনি এখন চাইলে এই দেয়ালটাকে সরায় এই রুমটা পুরো ফাঁকা করে ফেলতে পারবেন না, দুইটা রুম একসাথে জোড়া লাগাই ফেলতে পারবেন না চাইলেও, দেয়ালটাকে ভেঙে ফেলতে হবে, রাইট? বিকজ ইটস কংক্রিট থিং। সো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যে জিনিসটা চেষ্টা করা হয় সেটা হচ্ছে যতটুকু ডিকাপলিং করা যায়, যতটুকু একটার সাথে আরেকটার এত বেশি কংক্রিট না করা, একটা কম্পোনেন্টের সাথে আরেকটা কম্পোনেন্ট এত বেশি কংক্রিট না করা, যাতে হচ্ছে পরবর্তীতে যে কোনো চেঞ্জে ওইটা ওইরকম ভেঙে ফেলা ছাড়া আর কোনো ওয়ে না থাকে। সো আমরা দেখতে পাচ্ছি যে লেয়ার ফিচার পার্সপেক্টিভে, ডাটা অ্যাক্সেস লেয়ারে, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের পার্সপেক্টিভ, আপনি যখন অ্যাপ্লিকেশন থেকে অবজেক্ট পাঠান, যে কোনো এন্টিটি অবজেক্ট, মডেল অবজেক্ট, যেগুলোকে বলি আমরা ডোমেইন মডেল অবজেক্ট, হতে পারে সেটা স্টুডেন্ট, হতে পারে সেটা টিচার, বা হতে পারে সেটা হচ্ছে আরো অনেক কিছু। আপনার অ্যাপ্লিকেশন পার্সপেক্টিভে যে ডোমেইন মডেল অবজেক্ট আমরা ইউজ করতেছি, সেই অবজেক্টটা যখন আমি ডাটা অ্যাক্সেস লেয়ারে পাঠাই, AD.NET এর যাতে আমি AD.NET এর থ্রুতে ডাটাবেজে অ্যাক্সেস করাতে পারি, সেই সময় আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হয়, রাইট? বের হয়ে এসে তারপরে কি করতে হয়? স্কেল করে নিজে নিজে লিখতে হয় ওই অবজেক্টটা থেকে ডাটাগুলো নিয়ে। আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন? এবং এটা কি একটা হ্যাসেলের কাজ না, যে আমি আমার অবজেক্টটাকে পাঠালাম, বাট এটাকে এখন আমার আবার ভেঙে ফেলতে হচ্ছে, ভেঙে ফেলে এটাকে কোয়েরি জেনারেট করতে হচ্ছে। এমন যদি পসিবল হতো যে আমি অবজেক্টটাকে পাঠিয়ে দিলাম, সে ডাটাবেজে পার্টিকুলার টেবিলে ডাটা ইনসার্ট করে দিল, আমার কথা কি বুঝতে পারতেছেন? সেক্ষেত্রে আপনার কোয়েরি লেখা লাগবে না, আপনি জাস্ট অবজেক্ট পাঠিয়ে দিলেন যে তুমি বা কাউকে কমান্ড দিলেন যে তুমি এটাকে ইনসার্ট করো। সো সে কি করলো? পার্টিকুলার ডাটাবেজে পার্টিকুলার টেবিলে গিয়ে, অর্থাৎ স্টুডেন্ট যদি অবজেক্ট পাঠান সেই স্টুডেন্ট টেবিলে গিয়ে ডাটা ইনসার্ট করা দিল। আপনি যদি কোর্স পাঠান তাহলে সেই কোর্স টেবিলে ডাটা ইনসার্ট করা দিল। জানার এরিয়া কোথায়? সে কিভাবে বুঝবে যে এখানে আমার ডাটা ইনসার্ট করাতে হবে? কিভাবে বুঝবে? প্রথমে তাকে জানতে হবে যে এই অবজেক্টটা কোন টেবিলে গিয়ে ফেলতে হবে। তার জানার জিনিস কোনগুলো নাই, একটা হচ্ছে কি টেবিল ইনফরমেশন। আমি বলতেছি না ডাটা অ্যাক্সেস লেয়ারে এই কাজ করে, জাস্ট আমি ধরেন এটা যে কোনো কম্পোনেন্টই হতে পারে, যে আমি যে কম্পোনেন্টের কাছে এটা এক্সপেক্ট করতেছি এই ধরনের একটা অপারেশন। সো এটা যে কোনো কম্পোনেন্টই হতে পারে, রাইট? চলে আসেন। সো টেবিল ইনফরমেশন, এখানে আপনি 25 না 24? না, আমি ফার্স্ট আসছি। কোন ব্যাচে জানি না, বাট আমি অনলাইনে অ্যাপ্লাই করছিলাম। আচ্ছা, তাহলে আপনি বিএটিএ যোগাযোগ করেন, প্রিপারেশন। ওকে, সো
সো টেবিলে আপনার কাছে জানতে হবে যে টেবিলের ইনফরমেশন এবং দেন আর কি জানতে হবে কম্পোনেন্টে। যদি আমি পার্টিকুলার ডাটাবেসে টেবিলে ডাটা ইনসার্ট করতে আর কি জানতে হবে যে এই যে প্রপার্টিগুলো আইডি, নেম, তারপর কি রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো তো বিভিন্ন প্রপার্টি আছে অবজেক্টের ক্ষেত্রে। এই প্রপার্টি এইখানে আইডিতে যে ডাটাটা আছে সেটা এই টেবিলের কোন কলামে গিয়ে পড়বে। সো আমি জাস্ট একটু সাইড বাই সাইড একটা পিকচার রাখি, এটা দিয়ে অনেক কিছু কনফিউশন তৈরি হবে। তারপর আবার আমরা এই পিকচারে চলে আসব। সো আমাদের প্রবলেমটা হচ্ছে কোথায় যে ডাটা অ্যাক্সেস লেয়ারে গিয়ে এখন ডাটাটাকে পুরো ভেঙে ফেলতে হয়, রাইট? সো সেক্ষেত্রে আমরা কি এক্সপেক্ট করি যে একটা অবজেক্ট পাঠাই দিব, সেই অবজেক্টটা থেকে সে ডাটাবেজে ডাটাটা ইনসার্ট করাই দিবে। আমার আর এত কোয়েরি টোয়েরি লেখার দরকার নাই। সো অবশ্যই কোনো না কোনো টুল এই কাজটা করবে, যে ওই টুলকে আমি বলবো তুমি এই অবজেক্টটা নাও এবং সেটা ডাটাবেজে ইনসার্ট করাও, অথবা আমি ওই টুলের কাছে রিকোয়েস্ট করবো যে তুমি ডাটাবেস থেকে অমুক স্টুডেন্টটা দাও, যার আইডিয়া তো সে টোটাল স্টুডেন্ট অবজেক্টটা আপনাকে রিটার্ন করে দিচ্ছে। আপনার তো নতুন করে তাহলে কি ওই ডাটা রিডার ধরে ধরে ওয়াইল করে করে লিস্ট অফ স্টুডেন্ট বানানো লাগতেছে না, সে আপনাকে লিস্ট অফ স্টুডেন্ট রিটার্ন করে দিচ্ছে। আপনি অ্যাজ এ অবজেক্ট পাচ্ছেন যেটা আপনার আলটিমেট আউটপুট হচ্ছে কোন একটা কাজের পার্সপেক্টিভে। সো এই ধরনের টুল কিভাবে কাজ করে বা ডিজাইন যদি আমরা করতাম তাহলে আমরা কিভাবে করতাম। সাপোজ এটা হচ্ছে আমার স্টুডেন্ট অবজেক্ট। সো এই পাশে আমি যদি বলি এটা হচ্ছে আমার স্টুডেন্ট টেবিল। সাপোজ আমি তাহলে কি বলতেছি যে এই অবজেক্টটা আমি কোন একটা টুলের কাছে পাঠাই দিব, সেই টুল এটাকে স্টুডেন্ট টেবিলে রাখবে। আমি যদি এখন প্রপার্টিগুলো লেখা শুরু করে দিই, এবং এখানেও দেখতেছি আপনি দেখেন এই দুইটা মডেলের ডিজাইনের ক্ষেত্রে কোনো পার্থক্য আছে? মডেল কনসেপ্টে যদি আমি বলি বা পিক্টোরিয়াল ভিউ এর পার্সপেক্টিভে যদি বলি তাহলে দুইটাই কিন্তু সেম, বাট ইমপ্লিমেন্টেশন লেভেলে অবশ্যই পার্থক্য আছে। এটা টেবিল, এটা ক্লাস, এটা প্রপার্টি, এটা কলাম, রাইট? এটার টাইপ হচ্ছে স্ট্রিং, এটা টাইপ ওয়ার্কার। পার্থক্য এখানে হতে পারে, কিন্তু কনসেপচুয়াল ভিউতে দুইটাই সিমিলার, দুইটাই সেম। এখন তাহলে আমি যদি এই যে মাঝখানে যে টুলটা আমি ডেভেলপ করতে চাচ্ছি, এই টুলে যদি আমি বলে দেই স্টুডেন্ট অবজেক্ট সমান সমান স্টুডেন্ট টেবিল, স্টুডেন্ট ক্লাসের আইডি প্রপার্টি সমান সমান স্টুডেন্ট টেবিলের আইডি কলাম, নেম সমান সমান নেম, রেজিস্ট্রেশন নাম্বার সমান সমান রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাড্রেস ইকুয়াল টু অ্যাড্রেস এবং স্ট্রিং ইকুয়াল টু বার্গার, টাইপও আমি ম্যাচিং করা দিচ্ছি ওই টুলে। অর্থাৎ এই টাইপ হলে তুমি বুঝবা এই টাইপ, তাহলে জিনিসটা বাই ডিরেকশনাল হয়ে গেল না? তার মানে আপনি যদি এইখানে অবজেক্ট পাঠানো জানে যে এটাকে কিভাবে টেবিলে কনভার্ট করতে হবে, আবার যদি টেবিল পাঠানো জানে এটাকে কিভাবে অবজেক্টে কনভার্ট করতে হবে, বিকজ এই টুলের কাছে সব ডেফিনিশন দেওয়া আছে। সো দিস ইজ কল্ড ওয়ার্ড, এবং এন্টিটি ফ্রেমওয়ার্ক ঠিক এই কাজটাই করে, রাইট? অর্থাৎ এন্টিটি ফ্রেমওয়ার্কের কাছে ওই ম্যাপিংগুলো থাকে যে কোন অবজেক্ট সমান সমান কোন টেবিল হওয়া উচিত, বা কোন টেবিল সমান সমান কোন অবজেক্ট হওয়া উচিত, কোন কলাম সমান সমান কোন কলাম, এবং কোন প্রপার্টি সমান সমান কোন প্রপার্টি, রাইট? এবং সেই ক্ষেত্রে কোন ডাটা টাইপ সমান সমান কোন ডাটা টাইপ, এই জিনিসটা আসলে এন্টিটি ফ্রেমওয়ার্ক নিজের কাছে ডেফিনিশন হিসেবে রাখে। সো এখন যেহেতু আমরা বলতেছি যে অবজেক্ট পাঠাই দিলে সে ডাটাবেজে ডাটা ইনসার্ট করা লাগবে, তাহলে আমরা সুবিধা কোথায় পাচ্ছি? যে আমাদের আর কোয়েরি লেখা লাগতেছে না, তাই না? ডাটাবেস নিয়ে চিন্তা করা লাগতেছে না, আপনার কোয়েরি লেখা লাগতেছে না। এবং আপনি যখন এন্টিটি ফ্রেমওয়ার্ক ইউজ করতেছেন, ইউ উইল ফিল লাইক ইউ আর ইউজিং কাইন্ড অফ লিস্ট। আপনি একটা লিস্ট ইউজ করতেছেন, লিস্টে কোনো একটা অবজেক্ট পাঠিয়ে দিলাম, সে লিস্টে ভ্যালু অ্যাড করতেছে, লিস্ট থেকে কোনো একটা কিছু চাচ্ছি, লিস্ট থেকে ডাটা সে রিটাইপ করে দিচ্ছে। সো ইউ আর ফিলিং দ্যাট যে ইউ আর ইউজিং এ লিস্ট, রাইট? অনেকটা ওরকম বিহেভিয়ার সে দিচ্ছে। এবং সুবিধা কোথায়? যে সুবিধা হচ্ছে যে আপনি অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে চিন্তা করতেছেন, এবং
মানে আন্ডারলাইং ইনফ্রাস্ট্রাকচার কি সেটা নিয়ে আপনাকে ভাবতে হচ্ছে না। আন্ডারলাইং ইনফ্রাস্ট্রাকচার বলতে সেটা হতে পারে ওরাকল ডাটাবেস, সেটাও হতে পারে এসকিউএল সার্ভার ডাটাবেস, সেটা হতে পারে মাইএসকিউএল ডাটাবেস, সেটা হতে পারে DB2 ডাটাবেস, রাইট? সো যে কোনো ডাটাবেস হতে পারে, বাট আন্ডারলাইং স্ট্রাকচার নিয়ে বা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আপনার ভাবতে হচ্ছে না। রিপোজিটরি আবার একটু ডিফারেন্ট কনসেপ্ট। রিপোজিটরি এন্টিটি ফ্রেমওয়ার্ক অনেকটা রিপোজিটরির মতো বিহেভ করে। সো আমি যদি রিপোজিটরি কনসেপ্ট বলতে গেলে আসলে অনেক কিছু চলে আসবে, পরেই যাই ওইদিকে আলোচনায়। সো যদি সময় থাকে তাহলে হয়তো আলোচনা করে ফেলা যাবে। সো যেখানে ছিলাম, আমাদের এইখানে ব্লক ছিল C# অ্যাপ, দেন রাইট, দেন এখন আমরা বলতেছি কি যে এন্টিটি ফ্রেমওয়ার্ক দিয়ে আমি ডাটাবেস অ্যাক্সেস করাবো, তাহলে কি AD.NET টা রিপ্লেস হয়ে এন্টিটি ফ্রেমওয়ার্ক আসবে কিনা? রাইট, আমরা তো বুঝতে পারছি যে আমরা আগে কি বলতে AD.NET SQL কোয়েরি জেনারেট করতে, SQL কোয়েরি ডাটাবেস এক্সিকিউট করাতো। এখন এন্টিটি ফ্রেমওয়ার্ক এসে কি SQL ছাড়া অন্য কিছু এক্সিকিউট করাবে ডাটাবেসে? আমার কথা কি বুঝতে পারতেছেন? ডাটাবেস কি অন্য কোনো ভাষা বুঝবে? ডাটাবেস তো অন্য কোনো ভাষা বুঝবে না। তার মানে আলটিমেট পিকচার আপনার SQL টা জেনারেট করাতেই হচ্ছে, এবং AD.NET অ্যাজ এ অ্যাডাপ্টার সেই ভূমিকা পালন করতেছিল। এখন দ্য অ্যানসার ইজ দ্য এন্টিটি ফ্রেমওয়ার্ক AD.NET কে রিপ্লেস করে না অ্যাকচুয়ালি। এন্টিটি ফ্রেমওয়ার্ক অনেকটা এরকম একটা জায়গায় বসে, এটা একটা লাইব্রেরি, নাথিং এলস। আপনি ইনস্টল প্যাকেজ করে এন্টিটি ফ্রেমওয়ার্কটা আপনার প্রজেক্টে ইনক্লুড করতেছেন। আপনি .NET ফ্রেমওয়ার্কে লাইব্রেরি ফেলে দিচ্ছেন না, AD.NET ফ্রেমওয়ার্কের লাইব্রেরি, ঠিক আছে? সো এন্টিটি ফ্রেমওয়ার্ক অ্যাকচুয়ালি AD.NET কে আবার ইউজ করে। সো কিভাবে ইউজ করে আমি সেটা বলতেছি। C# অ্যাপ্লিকেশন থেকে আপনি একটা অবজেক্ট এন্টিটি ফ্রেমওয়ার্ককে দিয়ে বলেন কোন একটা ইনস্ট্রাকশন দেন, অ্যাড, আপডেট অর ডিলিট, রাইট? ক্রুড অপারেশন। আপনি কোন একটা অবজেক্টটাকে পাঠিয়ে দিচ্ছেন, এন্টিটি ফ্রেমওয়ার্ক এখন আপনার হয়ে আপনার ইনস্ট্রাকশনের পার্সপেক্টিভে সে SQL জেনারেট করে, যেটা আগে আপনি করতেন। সে নিজে অটো জেনারেটেড SQL জেনারেট করে এবং তার ফরম্যাট খুবই সুন্দর। আপনি নরমালি যেভাবে SQL জেনারেট করতেন রাইট ওয়েতে, ও ঠিক সেইভাবে রাইট ওয়েতে SQL টা জেনারেট করে দিচ্ছে। দেন ফাইনালি সে SQL টাকে সে AD.NET এর কাছে পাঠিয়ে দিচ্ছে আগের মতো। AD.NET সেটাকে AD.NET এর হেল্প নিয়ে আপনি ডাটাবেসে সেই SQL টা এক্সিকিউট করতেছেন, এবং পরবর্তীতে AD.NET রেসপন্স করতেছে কাকে? এন্টিটি ফ্রেমওয়ার্ককে, কোন একটা ডাটা রিডার অথবা কোন একটা রেসপন্স। এন্টিটি ফ্রেমওয়ার্ক তো জানে যে অপারেশনটা কি ছিল। পরবর্তীতে এন্টিটি ফ্রেমওয়ার্ক সেইটার রেসপন্সের পার্সপেক্টিভে সে অবজেক্ট মডেল জেনারেট করে আপনাকে অ্যাপ্লিকেশন লেভেলে পাঠিয়ে দিচ্ছে। সো আলটিমেট পিকচারে আপনি ইনফ্রাস্ট্রাকচার, এইটা হচ্ছে সেই ইনফ্রাস্ট্রাকচার দেয়া। এখানে কি আছে আপনি জানেন না, বা আপনার জানা দরকার হচ্ছে না। ইটস শ্যাডো এরিয়া না, রাইট? শ্যাডো এরিয়া, আপনি জানেন না এখানে কি আছে, আপনার জানার দরকারও নাই। আপনি জাস্ট অবজেক্ট পাঠিয়ে দিচ্ছেন, আপনি এক্সপেক্ট করতেছেন কোন একটা অবজেক্ট। এন্টিটি ফ্রেমওয়ার্ক কি কি ধরনের ডাটাবেস নিয়ে কাজ করতে পারে? SQL সার্ভার, ওরাকল, DB2, আরো অনেক ধরনের ডাটাবেস সিস্টেম আছে যেগুলো নিয়ে এন্টিটি ফ্রেমওয়ার্ক কাজ করতে পারে। সুবিধা কোথায়? আপনি যদি ওরাকল ডাটাবেসে কোনো একটা কাজ অপারেশন করতে চান, আপনাকে নতুন করে ওরাকলের জন্য কোয়েরি লেখা শিখতে হবে না, সেটা এন্টিটি ফ্রেমওয়ার্ক শিখে বসে আছে। এন্টিটি ফ্রেমওয়ার্ক জানে ওরাকলের জন্য কিভাবে কোয়েরি লিখতে হবে। আপনি ঠিক নরমাল যেভাবে লিংক টু এসকিউএল লিংক শিখে আসছেন, ল্যাম্বডা এক্সপ্রেশন শিখে আসছেন, আপনি কোয়েরি করবেন সেগুলো দিয়ে, রাইট? আপনার ল্যাম্বডা এক্সপ্রেশন এবং লিংক দেখে এন্টিটি ফ্রেমওয়ার্ক বুঝে নিচ্ছে যে তার এই ধরনের কোয়েরি জেনারেট করতে। অর্থাৎ আপনার ফরম্যাট কিন্তু অলওয়েজ সেম। আপনি C# অ্যাপ্লিকেশনে কোড লিখতেছেন, সেই কোড এক্সিকিউট করাচ্ছেন, এন্টিটি ফ্রেমওয়ার্ক সেইটার আন্ডারলাইনে কিভাবে কি জেনারেট করতে হবে ও জানে। জাস্ট ওকে বলে দিতে হবে যে তুমি ওরাকলের জন্য বানাবো, তোমার প্রোভাইডার হচ্ছে ওরাকল, অথবা তোমার প্রোভাইডার হচ্ছে SQL সার্ভার, অথবা তোমার প্রোভাইডার হচ্ছে DB2, রাইট?
তো সেই অনুযায়ী সে কোড জেনারেট করবে। তাকে পার্টিকুলার প্রোভাইডার চিনে দিতে পারলেই হচ্ছে। আইডিয়াটা কি সবাই বুঝতে পারতেছেন? হোয়াট ইজ এনডি ফর্ম বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন আছে কিনা? ফাইন। সো আমরা কিছু এক্সাম্পল দিয়ে সামনে আগাই। আমি ফর রিজন কনসোল অ্যাপ্লিকেশন নিচ্ছি। আমার আজকে ধরে নিয়েন না যে আমার ক্লাসের ফোকাস ASP.NET MVC বা আমার ক্লাসের ফোকাস হচ্ছে ওয়েব ফর্ম বা এগুলা আমার ক্লাসের ফোকাস না। আমার ক্লাসের ফোকাস টোটালি এনটিটি ফ্রেমওয়ার্ককে এক্সপ্লোর করা, রাইট? এবং যে কোনো কিছু এক্সপ্লোর করার জন্য অ্যাপ্লিকেশনে কনসোল অ্যাপ্লিকেশন হচ্ছে ভালো। আমি খুব দ্রুত এটা থেকে আউটপুট বের করে নিয়ে আসতে পারি, যেটা আসলে আমি যদি এখন এমবিসিতে কোনো একটা কিছু আপনাদের দেখাতে যাই তাহলে কি হবে, আমার অনেক আয়োজন করতে হবে, কন্ট্রোলার বানাতে হবে, ভিউ বানাতে হবে, রাইট? দেন আমি ওই যে আন্ডারলাইং এনডি ফ্রেমওয়ার্কের কনসেপ্ট থেকে সেইটা আবার ভিউতে জেনারেট করতে হবে, অনেক আয়োজন। আমার কিন্তু ওই দিকে লক্ষ্য উদ্দেশ্য না। তারপরও লাস্টে যদি সময় থাকে আমি এমবিসিতে যে কাজগুলো হচ্ছে মানে অলরেডি আপনারা যে কাজগুলো এনডি ফ্রেমওয়ার্কে দেখছেন কিন্তু সাহস করেন নাই করার জন্য, রাইট? ওইটা আমি জাস্ট আপনাদেরকে এক্সপ্লোর করাবো। এবং এখন মানে আমি জানি না আপনারা অনেকে তো হা হুতাশও করতে পারেন যে এনডি ফ্রেমওয়ার্কে করলেই তো ভালো হতো, কিন্তু ট্রাই করছিলাম ভাই, আমি ওই মিনি টু মিনি রিলেশন করতে গিয়ে দেখি মানে প্রবলেম হচ্ছে, তখন ভাবলাম যে মানে কাজ করতে পারবো না। Okay. যেভাবে আগাচ্ছি ওভাবে। সো আপনাদের তো মাইগ্রেশন নিয়ে আলোচনা হয়েছে, কোড ফার্স্ট মাইগ্রেশন কিভাবে কি করবেন। ঠিক আছে, আমি একটু আগাচ্ছি কনসোল অ্যাপ্লিকেশনে, দেন স্যাম্পল অ্যাপ, ওকে।